নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমি আমার ফটোগ্রাফির আমার যে জার্নি সেটার উপরে আমি একটা এপিসোড করেছিলাম। আপনাদের বলেছিলাম যে আমি বহু গুরুর সান্নিধ্যে আসতে পেরেছিলাম। তো আমার ফার্স্ট গুরু যেটা আমি বলেছিলাম আমার বাবা, তারপরে আমার স্কুলের যারা টিচার ছিল তারাও আমার গুরু। আর মানে বাস্তব ক্ষেত্রে যখন আমি কাজ করতে নেমেছি মানে এই ফটোগ্রাফি লাইনে, তখনও কিন্তু আমি প্রচুর গুরুর সান্নিধ্যে আসতে পেরেছিলাম। তার মধ্যে একজন আজকে যার সাথে আমি পরিচয় করাবো, তার মধ্যে একজন মানে কি বলবো, আমাদের এই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে মানে যারা কাণ্ডারি, মানে সেই রকম একজন ভদ্রলোকের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করাবো। তার থেকে জানবো তার অভিজ্ঞতার কথা। এবং আপনারা যারা ইয়াং জেনারেশন বা ইয়াং কেন, অনেকে যাদের সিনিয়র যারা ফটোগ্রাফার, তারাও হয়তো অনেক অজানা তথ্য আজকে জানতে পারবেন। তো এপিসোডটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তখন দা কেমন আছেন বলুন? আর বয়সের ভাড়া তো চলে যাচ্ছে। তো আজকে অনেক দিন পর আপনার সাথে দেখা। তো আপনি তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, মেনলি আপনি ভিডিওগ্রাফিতেই কাজ করেছেন। তো আমি যেটা মানে আপনার সাথে আমার প্রায় 91 থেকে পরিচয়। আমি 91-এ ওই অফিসে, আমি অফিসের নামটা বলবো না, ওই অফিসে কাজ করেছি। আমার নিজের ইচ্ছা ছিল ফটোগ্রাফি দিয়ে ফিল্ম লাইনে চলে যাওয়া, হ্যাঁ, কিন্তু সেই সুযোগটা হয়নি। তার কারণ আমি বিদেশ থেকে এলাম যখন, তখন আপনি তো ফটোগ্রাফি বিদেশে, আপনি মনে হয় বিদেশেই পড়াশোনা করেছেন, প্লাস ফটোগ্রাফিটা নিয়ে বিদেশে। হ্যাঁ, ফিল্ম তখন তো ভিডিও তো সবে আসছে, ওখানেও ভিডিও এসে গেছে অনেক আগে। কিন্তু ইয়ারটা কবে? এটা ছিল ধর আমি গেছি এখান থেকে 1960 সালে চলে গেছি। তো ওখানে আমি কাজ করেছিলাম 3 বছর কোর্সের মতো পড়াশোনা। সেটা 1962-63 এরকম হবে। তারপরে আপনি মানে 3 বছর করার পর আমি ছিলাম পুরোপুরি প্রায় 8-9 বছর ছিলাম ওখানে। হ্যাঁ, সেটা কোথায়? ওখানকার জার্মানিতে ছিলাম। এখন সেখানে মজা হচ্ছে, ওখানে পড়াশোনা করতে গেলে কিছু ট্রেনিংটা আগে দরকার, তবে আমি পড়াটা বুঝতে পারবো। ভাষাটা শিখতে হয়েছিল। এবং সেখানে দেখলাম যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা যদি আমি নিয়ে আগে, ওদের দেশে ওইরকম সিস্টেমটাই যে ট্রেনিংটা নিতে গেলে তারপরে যেটা থিওরিটিক্যালটা ইজি হয়। তো আমি তখন আকফা গেবার্টে ঢুকেছিলাম এবং সেটা অনেক কাঠখড় করে ঢুকতে হয়েছিল। হ্যাঁ, মানে তখন তো আপনার ইয়াং, একদমই ইয়াং তো বটেই, 23-24 বছর বয়স। তখন কাউকে ইয়েও করতাম না। এবং সেইখানে ধর অনেকে দিতে চাইতো না যে ফটোগ্রাফি এখানে। প্রথমে আমাকে তো শিখতে হবে ফটোগ্রাফি, কি বলবো, এই পেপার ওয়ার্ক, যেটা কাগজে ছবি তুলে যে ছবিটা প্রিন্ট হচ্ছে। আর সেখানে ডার্ক রুম প্রসেসে সব মেয়েরা কাজ করে। আচ্ছা। তো সেখানে আমার বলে যে একটা ছেলেকে কী করে ডার্ক রুমে রাখবো। তো আমি বলেছিলাম যে আমার তো শেখা দরকার তোমাদের নিয়ম অনুসারে। তো সেটার জন্য ডার্ক রুমে কে রইলনেরও ফিল্ম প্রসেসিং। তো এটা মুভিতে না, কিন্তু এটা স্টিল। তো যাই হোক, সেই করে যুদ্ধ করে ঢুকেছিলাম, ঢুকে শিখেওছিলাম। তারপরে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যে আমাকে ছাড়া চলে না ওদের। হ্যাঁ, কারণ আমার খানিকটা ট্রেনিং ছিল, আমি ইঞ্জিনিয়ারিংটা পড়তে গিয়েছিলাম, গিয়ে ফটোগ্রাফিতে চলে গেলাম। কিন্তু ফটোগ্রাফি ছিল আমার প্রথম থেকে, আর পাচ্ছিলাম না বলে বাধ্য হয়ে ইঞ্জিনিয়ারিংটা আরম্ভ করেছিলাম। তো সেইগুলোকে কাজে লাগিয়েছিলাম যে একটা ছবি একসঙ্গে বেরোচ্ছে 10টা করে, এটাকে আরও ডবল করা যায় কি না, তো মেশিনটাকে বাড়ানো যায় কি না, এগুলো মানে একটা ফটোগ্রাফি তো করতে পারবে না। একটা ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা ছিল বলে করেছিলাম, চলেও ছিল। তাই চলার পরে ওরা আমাকে খুবই তো ওই আকফা থেকেই আমি পরে রাতের দিকে কোর্সগুলো করেছিলাম, দিনের বেলা নিজেকে চালাবার জন্য। তো সেইখান থেকে আমি যখন দেশে ফিরি 1970-69, হ্যাঁ এরকম টাইমে, 70-69-এ, এখন এখানে এসে তো আমি কাউকে চিনি না। এখন সিনেমার লাইন বলো আর ফটোগ্রাফি বলো, তখন তো ভিডিও আসেই না। তো ঢুকতে গেলে আমাকে তো যেতে হবে সেই টালিগঞ্জ পাড়ায়, আমি কাউকে চিনি না। তা আমাকে এখানে কোনো এক বন্ধু দৌলতে
একজনের পরিচয় হয়েছিল, তারা 4-5 জন গ্রুপ মিলে এটা ডকুমেন্টারি করবে ঠিক করেছে। সেই সময় বলে আপনি যদি আমায় করে, হয়তো মানে ওদেরকে টাকা পয়সা নেই, আমিও সেরকম টাকা চাইছিও না, যে কাজটা করে অন্তত ঢুকে যাই, তারপরে আস্তে ধীরে। মানে আপনি প্রথমে টাকার লোক না না, কাজটা করার আগে কাজটা আমার দরকার এবং পরিচিতিটা দরকার। একদম পরিচিতিটা হলে তবে, এবং আমি দেখাতে পারবো আমার কাজ দেখাতে পারে, তাহলে কিন্তু স্প্রেড করবে। তখন লোকে বলবে একে নাও ওকে নাও। যেটা আমি আপনাদের আগেও বলেছিলাম যে আগে কাজটা শেখার দরকার, এবং আপনি যদি যখনই কাজটা জানবেন তখন অটোমেটিক আপনাকে লোকে ডাকবে, সেটাই কিন্তু স্যার বললো। তো সেই হিসেবে আমি ইমেজ ইন্ডিয়াতে, না ইমেজ ইন্ডিয়া না, তার আগে ওই গ্রুপ অফ যে ছবি করলো, সেটা ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে ছবি হচ্ছিল। সেইটা ওরা বলে দিল্লিতে গিয়ে ডিগ্রি ফিগ্রি করেছিল, তো সেসব গল্প আর আমার জানা নেই। তো ওই ছবি যে এডিট করেছিল সে যে মৃণাল সেনের এডিটার গঙ্গাধর নস্কর। তো গঙ্গাবাবু খুবই ভদ্র, এত ভদ্র, এবং আমাকে ভীষণ, আমাকে তপনবাবুকেও ডাকতো, পয়সা তো ছোটো হলেও তপনবাবুকেও ডাকতো, এবং আমার কাজ থেকে খুবই ওনার ভালো লেগেছে। লেগে সেটা রেফার করেছিল ইয়েকে, কী বলে, ইমেজ ইন্ডিয়ার যে শান্তি চৌধুরী, তাকে বলেছিল যে এতে অল্প বয়সী ছেলে আছে, আপনি যে খুঁজছিলেন নিতে পারেন। সেই সময় আমি শান্তিবাবুর কাছে ঢুকলাম। আচ্ছা, আপনি ইন্ডিয়াতে আসার পর তখন তো ফিল্মটাই মেন, মানে ফিল্মের সম্বন্ধে যদি ফিল্মটা তখন কি, মানে ওই যে তখন 35 ছিল, এবার ওই ফিল্মের মানে আইএসও তখন কালারও এসে গেছে, তখন কালার এসে গেছে। ফিল্ম সম্বন্ধে যদি একটু বলেন। ফিল্মের ওখানে এখন ফিল্মটা প্রসেস হচ্ছে 35 ফিল্মে, সেটা নেগেটিভ হয়, নেগেটিভ থেকে ওটাকে আবার পজিটিভে ট্রান্সফার করে, তারপরে পজিটিভ। এখন যে ইয়েটা, এই প্রসেসটা পুরো নেগেটিভটা থেকে এটা রাফ পজিটিভ হতো। তখন ওই ফিল্মের সাথে সাথে, মানে আমার যেটা ধারণা, ওই ফিল্মের সাথে আপনার অডিওটা মনে হয় আলাদা করে নিতে হতো। হ্যাঁ, অডিওটা আলাদা, অডিও তো নাগরা ইউজ, হ্যাঁ নাগরা ইউজ করতো, অডিওটা চ্যানেল আলাদা, এবং এই দুটোকে মার্জ হতো ফাইনাল প্রিন্টে। আচ্ছা, ওকে। এটারও নেগেটিভ বেরোচ্ছে, ওটারও নেগেটিভ। এখন ফার্স্ট নেগেটিভ যেটা পিকচার নেগেটিভ যেটা বলি, সেইটা একটা রাফ মতো আসতো, ওইটা এডিট হতো, মানে হাতে দিয়ে কাটতে হতো, জোড়া লাগানো হতো। পরের দিকে ওই 16 mm যেগুলো এলো, সেগুলো ওই জোড়া লাগানো খুব মুশকিল, কারণ একটা লাইন খালি, ওই লাইনে কেটে গিয়ে জোড়া খুব মুশকিল হয়, কারণ পারফেক্টেড রয়েছে, তার মধ্যে দিয়ে ঘুরবে ইয়েটা, কী বলে, প্রজেক্টারে যে এটা, তো সেখানে ওরা সেলোটেপ লাগিয়ে করতো। পরবর্তীকালে যখন টিভিতে জয়েন করলাম আমরা, তো টিভিতে 16 mm চলতো, তখন ওইভাবেই ওই জোড়াটা ওইভাবে করতো, স্প্লাইসার লাগাতো, বেরিয়ে যেত। ফটোগ্রাফির একটা, দেখুন আমার যেটা ধারণা, আপনি হয়তো স্বীকার করবেন, ফটোগ্রাফির হয়তো মূল মন্ত্র লাইটিং, তাই তো? তো যদি লাইটিংটা প্রপার ওয়ে করতে হয়, তখন তো এত টেকনোলজি ছিল না, তখন আপনারা লাইটিংটা কিভাবে করতেন? ফটোগ্রাফি কথাটা হচ্ছে গ্রিক শব্দ থেকে। ওকে। তো এই ফটোগ্রাফিটা হচ্ছে অঙ্কন, তার মানে লাইট দিয়ে ছবি আঁকা। ওকে। এটা হচ্ছে ফটোগ্রাফি, ওদের ভাষা থেকে ট্রান্সলেট করে এই ফেরে। তো সেই ফটোগ্রাফিতে নেগেটিভ পজিটিভ এই ব্যাপারটা বিরাট ব্যাপার ছিল। আজকেই দেখছি ভিডিওর যুগে এইগুলো সব অফ হয়ে গেছে, কিন্তু মূল মন্ত্রটা কিন্তু কী বলবো, গ্রামার যেটা, সেটা কিন্তু ওই লাইট থেকেই আসছে। ধরো আজকে এখানে বসে আছি, আমাকে যদি কোনো ছবি তুলতে বলা হয় যে এটা গল্প অনুসারে এটা রাতের সিন, কিন্তু আমি তুলছি দিনের বেলা, তখন আমাকে ক্রিয়েট করতে হবে যে ওই এফেক্টটা কী করে তৈরি করতে। হ্যাঁ, তখন হয়তো জানলা দরজা সব বন্ধ করে, কিন্তু ডেটে বসে বন্ধ করলে চলবে না, খোলা থাকতে হবে। খোলা থাকতে বাইরে আকাশ দেখা যাবে সাদা, তাহলে আমাকে আলাদা কাপড় টেনে ওই বাড়িটাকে পুরো ব্লক করে দিতে হবে, দিয়ে ডার্ক করে দিতে হবে যাতে কোনো আলো না থাকে, এবং ভিতরকার আলোটাকে এমনভাবে করবো যে তার মানে ইয়েটাকে মনে হবে যে হ্যাঁ এটা রাত্রি।
আচ্ছা, এখন টেকনোলজি অনেক উন্নত হচ্ছে, অনেক। তখন আপনারা মানে টেকনোলজি সেই অর্থে পানি কিছু ছিল না, কিন্তু আপনাদের যে কাজ, মানে আমি তো আপনার সাথে এত বছর কাজ করেছি, মানে অ্যাজ এ আপনার মানে একজন কি বলবো, স্যার হচ্ছেন একজন +1 অফিসার ছিলেন, ঠিক আছে? তো এরা হচ্ছে আমার কি বলবো, একদম গুরু যাকে বলে। আমি আগের এপিসোডে বলেছিলাম ওনার মতন আরও অনেককেই পেয়েছি। তো এনাদের সান্নিধ্যে আসতে পারাটা যে কতটা সৌভাগ্য, সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। তো আপনার কাছে একটা মেন যেটা এখনকার যে টেকনোলজি আর তখনকার টেকনোলজি, এখনকার টেকনোলজিতে কি আপনি ঠিকঠাকই ঠিক আছে? এখন টেকনোলজি যুগের সাথে চলতে হবে। ছবি দেখে ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং আমি ভাবি যে লাইটিংটা এত ভালো হচ্ছে কী করে। হ্যাঁ, মানে আমাদের সময় লাইটিংয়ের খুব প্রবলেম ছিল, শ্যাডো হয়ে যেত, আমরা শ্যাডোলেস করার জন্য অনেকরকম করতাম। কিন্তু এখন যেটা শুনছি যে ক্যামেরাতেই কতগুলো সেটিং আছে অটো, যেটা লাইট থেকে কন্ট্রোল করে নেবেন। একদম একদম। আমাদের সময় ছিল লাইট বসাবার পরে কোন দিক দিয়ে যাবে, আলোটা পড়ছে, এবং আমি দাঁড়ালে পিছন দিকে ঘুরলে আলোটা আবার ব্যাক ফোকাসটা পড়ছে, ব্যাকলাইটটা পড়ছে কি না, এইগুলো দেখা। কিন্তু আজকে নাকি সেগুলো নেই। এখন আমার অভিজ্ঞতাতে নেই অবশ্য, আমি এই ক্যামেরা চালাইনি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন দূরদর্শন ঢুকেছিলাম তখন কিন্তু ভিডিওটা আসেনি, আসবো করছে। তো তখন আমরা কিন্তু ফিল্মই তুলতাম, এবং সেটা তুলতাম কি, টিভি হচ্ছে তাৎক্ষণিক, আজকে যেটা তুলবো সেটা আজকেই রাত্রে দেখানো। তো এটা করতে গেলে আমাদের যে ফিল্মটা দিয়েছিল 16mm ফিল্ম, সেই ফিল্মটা কিন্তু রিভার্সাল ফিল্ম। রিভার্সাল ফিল্মটা মজাটা হলো কি, ছবিটা তোলা যখন হলো, সেই তোলা ছবিটা যে এক্সপোজ যেটা হয়েছে সেটা কিন্তু নেগেটিভ। তো নেগেটিভটা আমি দেখতে পাচ্ছি না, ওটা নেগেটিভ বাতে হবে, প্রসেস হবে। প্রসেস হয়ে যখন বেরিয়ে আসবে তখন একটা সেকেন্ড এক্সপোজার দিতে হবে, একটা লাইট পাস করালে ওটা কনভার্ট হয়ে যাবে। তাই জন্য রিভার্সাল কথাটা হয়েছে। এই যখন কনভার্ট হয়ে গেল, ওটা পজিটিভে চলে গেল, তখন পজিটিভ এতে আবার প্রসেস করে যখন বেরিয়ে এলো, তখন আমি আর নেগেটিভ পাবো পুরো ছবিটাকে, মানে পজিটিভ। যে ফিল্মের পরে তো আস্তে আস্তে টিউব ক্যামেরা চলে আসলো মনে হয়, টিউব ক্যামেরা, মানে যেটা হচ্ছে 8GB রেড ক্যাথোড ব্লু, যেটা মানে সেটা এখনো আছে। কিন্তু এখন আপনার টিউব ক্যামেরা তো এখন আর সেই অর্থে নেই। তো টিউব ক্যামেরার যদি আমি বলতে চাইছি, ধরুন M3 যে ক্যামেরাগুলো ছিল, আমরা বহু ইউজ করেছি, সেই ক্যামেরাটার সাথে মানে এখনকার সঙ্গে তো তুলনা করলে হবে না। তখন যা টেকনোলজি ছিল, 8GB বলতে গেলে আমরা যেটা বলতাম যে রেড গ্রিন ব্লু, সেই তিনটে মার্চ করে, এবং সেইখানেই যে লাইটিং এর যেটা তখন মানে লাইটটাও মানে ওই ক্যামেরাগুলোতে লাইট অনেক বেশি, লাইট বেশি খেত। তারপরের দিকে টিউবগুলো ইমপ্রুভ করতে আরম্ভ করলো, করাতে এতে লাইটটা কম, তারপরে সিসিডি চলে আসলো। তারপর সিসিডি এলো। সিসিডি এলেও ওই 8GBটা কিন্তু আমি 8GB বাদ দিয়ে করতে পারি না। সূর্যের আলো তে যে আমার চোখে দেখি যেটা সাদা আলো, সেটা কিন্তু সাদা নয় না। হ্যাঁ, তার মধ্যে 7টা কালার রয়েছে, 7টা কালার মিশ্রণে কিন্তু সাদা আসছে। তা আমরা যেটাকে বলি 8GB, ওই 8GBকে জয়েন করলেই কিন্তু সাদাটা পাই। সাদা আর কালো কোনো কালার নয় না, এমন না। সুতরাং এই 8GBকে অস্বীকার করা চলবে না। লাইটকে আমি ফেলতেই পারবো না, যেটা যত আমি ক্যামেরা তৈরি করি। যেটা ওই সময় তার মানে এই 8GBকে কন্ট্রোল করতে হলে ক্যামেরার হোয়াইট ব্যালেন্সটা করতে হতো। কেন হোয়াইট ব্যালেন্স করতে হতো? এই পরিস্থিতিতে যে আবার পিছনে সামনে জামা কাপড়ের যে রং, এই রংটা যেন ঠিক হয়, তার জন্য একটা আমাকে হোয়াইট শিট দিয়ে তাকে নিউট্রালাইজ করে দিতে হতো। হোয়াইট ব্যালেন্সটা প্রচন্ড দরকারি। এই ব্যালেন্স হয়ে গেলে এবার আমি যে কালারটা আসবে সেই কালারটা ধরে নেবে। তো তোমরা তাহলে আপনি কি স্বীকার করছেন যে যুগের সাথে চলতে গেলে ডিজিটাল টেকনোলজি আমাদের এতটা অ্যাডভান্স হয়ে গেছে, সেটা আমাদের পক্ষে ভালো? পৃথিবীতে তো সবই পরিবর্তন হচ্ছে, তাই না? এখন আমরা যে ব্যাংকে যেতাম, টাকা নিচ্ছি, এখন ক্যাশলেস হয়ে যাচ্ছে, ATM থেকে টাকা বার করছি।
অনলাইনে টাকা পাঠাচ্ছি, অনলাইনে খাবার আনছি, এই জিনিসটা আস্তে আস্তে এই কারণে বসে থাকবে, একদম ফটোগ্রাফিও চেঞ্জ হবে তার। একদম সেই চেঞ্জ হতে হতে আমার মনে আছে আজ যে কাজ করতে গেলে একটা ভালো লাইটিংয়ে অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল, যে যার সাথে পরামর্শ করে করা যাবে। এখন অ্যাসিস্ট্যান্ট যারা তারা কিন্তু কাজটা ভালোভাবে শেখে, সবসময় ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করছে, তো কারণ সেই রকম ছেলে যদি পাওয়া যায় তার সাথে কাজটা করার অসুবিধা। একদম একদম। এই যে স্যার যেটা বললো, আমি আপনাদের বলেছিলাম, আমি কিন্তু যেই অফিসে আমি বলেছিলাম একটা অফিসে কাজ করি, আমি নাম বলছি না, সেই অফিসে বহু বছর অ্যাসিস্ট্যান্টেরই কাজ করেছি। অ্যাসিস্ট্যান্টের কাজ করার একটা সুবিধাটা কি বলুন তো, বিভিন্ন ক্যামেরাম্যানের যাদের সাথে কাজ করেছি তাদের যে অভিজ্ঞতা, এনার অভিজ্ঞতা, আরও 4-5 জনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনি যখন সঞ্চয় করবেন নিজে, তারপরে যখন আপনি সেই কাজটাকে যখন আপনি দেখাবেন, মানে ইমপ্লিমেন্ট করবেন, তার রেজাল্ট কিন্তু আলাদা হয়। তো অভিজ্ঞতাটা সঞ্চয় করাটা খুব জরুরি। বলুন এবার তারপরে কি। তো সেই জন্য আজ আমার মনে আছে যে আমাকে একটা লিখতে দিয়েছিল সত্যজিৎ রায়, যে ক্যামেরাম্যান ছিল সোমেন্দু রায়, কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছে। তো ওনার সাথে অনেক দিন কাজ করেছিলাম। তো ওনার সাথে কাজ করেছিলাম রূপকলা কেন্দ্র। হ্যাঁ, রূপকলা কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ। তো রূপকলা কেন্দ্রতে আমাকে বলেছিল, তপন আমার তো লেকচার ফেকচার আসে না, তুমি কিন্তু ওই ক্লাসে লেকচারটা তুমি দেবে, আর প্র্যাকটিক্যালটা আমি করব। এবং সে কিন্তু বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট থেকেই কিন্তু ক্যামেরাম্যান হতে হয়। আমি আজকে পাশ করলাম আর ক্যামেরাম্যান হয়ে গেলাম, সেটা আজকাল পুনে ইনস্টিটিউট বা সব জায়গায় হচ্ছে ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে যদি অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকা যায় কিছুদিন, তাহলে এক একজনের এক একটা ধারাটা তৈরি হয়, শিখে যায়, শিখে নিয়ে তারপরে আমি ক্যামেরাম্যান হতে পারবো। আর যদি আমাকে কালকে হট করে আমি পাস করে এসেছি ক্যামেরাম্যান দিল, আমি মানে কী ধরনের করবো আমি নিজে কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমি নাম হয়েছে, সবই হচ্ছে, পাসও করেছি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলে যে অভিজ্ঞতাটা সেটা অর্জন করতেই হবে। তাহলে এখন আমি কি বলবো, মানে ফটোগ্রাফির বা ভিডিওগ্রাফি যেটাই হোক, শেখাটা কি খুব প্রয়োজন? না, এখন কি হয়ে গেছে যে একটা সময় আমি যখন আরম্ভ করি তখন তো অনেকের সাথে আমি খবর পেয়েছিলাম যে তারা ছবি করছে, তা সেখানে হয়তো কোনো স্কুল তেমন ছিল না, একদম কোনো স্কুলও ছিল না, এফএতে ছিল না। তো সেখানে দেখা যাচ্ছে যে এরা তো ওখান থেকে বেরিয়ে ওই অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানেই ঢুকছে। ক্যামেরাম্যান যারা ছিল পুরনো, তারা ওই কাজ করে 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 অভিজ্ঞতা হয়ে গেছে, তার সাথে কাজ করে এবার আস্তে আস্তে হয়তো অনেকগুলো কাজ করার পরে কেউ হয়তো অল্প পয়সা দিয়ে আরম্ভ করে বলে তুই আমার ছবি ক্যামেরাম্যান হয়ে যা। তো ওইটা সুযোগ পেল। মানে এখনকার দিনে শেখাটা কি আমার তো মনে হয় খুব প্রয়োজন। হ্যাঁ, আমার মনে হয় প্রয়োজন, কারণ এখন কিছু না জেনে কিছু করা মানে যায়। আমি একটা বাচ্চা ছেলে তো যে কোনো ক্যামেরা চালাতে পারে, অটোমেটিক এসে গেছে, এই যে মোবাইল দিয়ে ক্যামেরা, একজন দেখবো বা এটুকু বাচ্চা কি সুন্দর তুলেছে, তার তো কোনো সুন্দর তোলা, তো ক্যামেরার মধ্যেই ছিল, তুলে দিচ্ছে একদম। কিন্তু আমি তুলতে গেলে জানতে যাবো যে এই যে মোবাইল তুলছি, অনেকে লাইটে রেখেছে তুলে দিল, এই বলে সাদা হয়ে গেছে, মুখটা কিছু বোঝা যাচ্ছে না, কালো হয়ে গেছে। তো এই কালো সাদা এইগুলো জানতে হবে আমি কোন জায়গায় দাঁড় করিয়ে কোথা দিয়ে আমি ছবিটা তুলছি। তো সুতরাং পড়াশোনাটা একটা মাস্ট, শিখতেই হবে। পড়াশোনা করে আমি যে ইয়েটা শিখতে পারবো, তখন আমার অভিজ্ঞতাটা কাজে লাগাবো। সেখানে আমি ক্যামেরা নিয়ে কিছু কিছু এক্সপেরিমেন্ট করলাম, করে দেখুন হ্যাঁ এই জিনিস এই হয়। কেন আমি কোনো জিনিসই যে যতই অটোমেটিক আসুক, অটোকেও তো অফ করে দেওয়া যায়। একদম একদম। এখন আমার মনে আছে আমি জীবনে যেসব ক্যামেরাগুলো এসেছিলো অটোমেটিক ছিল, দিয়ে তুলতাম, কিন্তু যখন প্যান করে যাচ্ছি একটা অন্ধকারের মধ্যে যাচ্ছি, ব্রাইট হয়ে গেল, গিয়ে আবার গেলো অটোমেটিক এলো, এটা চোখে খুব বাজে লাগে। তো আমার মনে হয় জীবনে আমি অটো খুব কম চালিয়েছি। একদম প্রফেশনাল যত ক্যামেরা তত তো ফোকাসগুলো তো ম্যাক্সিমামই ম্যানুয়াল, অ্যাপারচারের ইয়েটাও ম্যাক্সিমাম ম্যানুয়াল। তো এখন অটো হলেও কি হয়, এক জায়গা থেকে দিলে ফোকাস হট করে ফোকাস হয়ে গেল, একটা ব্লিডিং ওটা লাগে, চোখে লাগে। এখন আমাকে ছবি তোলা মানেটা কি যে ফটো তুলে দিলি যে তা নয়, আমার রিয়েলিটিটা আনতে হবে। কেউ যদি দেখে না বোঝে যে তার মধ্যে ঢুকে যাবে, সে বুঝতে পারছে না কোথায় চলে এসেছি। একদম একদম। ওইখানে পৌঁছতে গেলে
আমার স্কিল, আমার অভিজ্ঞতা, আমার সব কিছু করে। আচ্ছা, আর একটা মাঝখানে কোশ্চেনটা করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনি বহু ভিভিআইপি যাকে বলে তাদের সাথে কাজ করেছেন, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, মানে যারা একদম টপ বলবো আমার সবাই যারা ছিল, হ্যাঁ, তাদের সাথে মানে আমিও কাজের সূত্রে, অফিসের কাজের সূত্রে আমরাও গেছি, কভারেজে গেছি, তো সেই রকম অভিজ্ঞতা একটা যদি কিছু বলেন। অভিজ্ঞতা তো এগুলো অনেকই আছে, ভুলেও গেছি অনেক কিছু। আমার একটা আজ মনে আছে, বিশেষ করে মিসেস গান্ধীর সাথে যখন আমি গিয়েছিলাম 21 দিনের ট্যুরে, ওয়ার্ল্ড ট্যুরে। হ্যাঁ, এটা দিল্লি থেকে আমাদের শুরু হয়েছিল জার্নি। সেটা হলো প্রথমে ছিল সাইপ্রাস, তারপরে এথেন্স, এথেন্স থেকে হলো ইয়ে কী বলে এথেন্স তো গ্রিসেই হলো, গ্রিস থেকে চলে গেলাম ইয়েতে আমেরিকা, আমেরিকা থেকে ফিরতে পথে এলাম আমরা সরকারি ইংল্যান্ড। হ্যাঁ, সরকারি খরচা। তারপরে হলো ফ্রান্স, না ফ্রান্সের থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ব্যাক। তো এই যে জার্নিটা, তাতে একটাই ছিল তখন যে আমাদের যে টিভি থেকে যাওয়া হতো, সেখানে কিন্তু একটা টিমই যেতাম আমরা, নামলে তবে ইশারা করতাম যে রেডি হয়েছি আমি, কেন আমি তো সেই দেশে মানে ইয়ে হিসেবে গেছি, কি বলবো, প্রাইম মিনিস্টারের লোক হিসেবেই গেছি বলতে গেলে। এখন আমি নেমে গেলে আমাদের জন্য জায়গা রেডি রাখতো, লোকাল প্রেসও দাঁড়িয়ে আছে, সেইখানে নামা হয়ে গেলে তখন গেট খুলতো, তখন নামতাম। এইভাবে কাজটা হতো। এখন শুনেছি পরবর্তীকালে আমরা হয়ে যাবে, অনেক পরে শুনছি 2টো করে টিম পাঠায়, একটা অ্যাডভান্স পাঠায়, তারা সব রেডি থাকে। কারণ আমার মনে আছে একটা জায়গা থেকে হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি, সেইখানে আমাকে অন্তত 10 মিনিট আগে বেরিয়ে যেতে হচ্ছে। এই প্রোগ্রামটা চলছে, 10 মিনিট আগে সব গুটিয়ে কাটিয়ে চলে গিয়ে, আর লাইটিং অ্যাসিস্ট্যান্ট আমাদের এখান থেকে যেত না, ওখান থেকে লোকাল কাউকে নিতে হতো। মানে দায়িত্বটা মারাত্মক থাকতো, মারাত্মক মানে টাইম থাকতো না একদম। এবং আমার মনে আছে একটাই বডি ফিটনেসও দরকার ছিল, সে তো ছিলই। মানে আমাকে সেদিনও কে যিনি বললো যে তোমার ওই সময় যদি আপনার টয়লেটও পাই আপনি করতে যেতে পারবেন না, বেরোতেই দেবে না। তোমার এই সেই বেটাকাম ক্যামেরা এত হেভি নিয়ে ধরছে, সেই লোকটা আজকে কোথায়? আপনার যুগের হাওয়াতে তো সবই চেঞ্জ হয়। তো সেইখানে আমাদের খাবার সব রাখা আছে, নাম লেখা আছে প্রত্যেকে। এবং যখন আরম্ভ হলো প্রোগ্রাম, আমাদেরকে কিন্তু বললো ক্যামেরা ট্যামেরা সাজিয়ে লোকাল লোক এ সব নিয়ে সেট করে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। ক্লোজ ডোর মিটিং হচ্ছে এবং আমরা বাইরে বেরিয়ে আমাদের আলাদা খাইয়ে দেওয়া হলো। খাওয়ার পরে এইবার আমাদের বললো যে তোমরা বেরিয়ে যেতে পারো। গেটটা খুললো, তখন যাদের ইন্টারভিউ নেবার নিয়ে নাও, নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। তাই জন্য খাবার রয়েছে, দাম রয়েছে, সব ওদের খেতে পারবো, আমাদের আলাদা ব্যবস্থা করা। এরও নয় যে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তা নয়, কিন্তু ওটা ডেকোরাম, ওইখানকার নিয়ম অনুসারে ডেকোরাম এটা, যে একটা অতিথি তুমি খেতে খেতে উঠে গিয়ে ছবিটা তুললে সেটা হবে। আজকের দিনে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? ওদেরকে একটাই বলবো, যেটা ভালো ভালো ছবি দেখতে হবে, এবং আলোটা কোত্থেকে আসছে, কি আসছে, মানে ছবি দেখলেই হবে না, ছবির সাথে দেখতে হবে যে কিভাবে করেছে। ভবিষ্যতে যারা এই লাইনেই আসবে তাদেরকে কিন্তু শিখতে হবে ভালো করে, এবং বিভিন্ন লোকের কাজও দেখতে হবে। হ্যাঁ, না কাজ তো দেখতে হবেই, কাজ এক একজনে একটা ধারায় কাজ করে না, একজন একটা ধারায় কাজ করে। এখন সেইগুলো কে যদি আমি সব নিতে পারি, তাহলে আমি এই ছবিটা করবো ভবিষ্যতে। আমি সবসময় যে ক্যামেরাম্যান হয়ে থাকবো তার কোনো মান নেই, আমি ভবিষ্যতে আমি ডিরেকশনও দিতে পারি। তো ডিরেকশন দিতে গেলে তো আমাকে অনেকগুলো জানতে হবে, আমাকে জানতে হবে, ফটোগ্রাফিটা জানতেই হবে, তাহলে আমি ক্যামেরা ফোকাস করতে পারবো না। এবং যে কি বলবো, যে আর্টিস্টের মুডটাকে আনবার জন্য যেসব তো তার জন্য তো আমার পড়াশোনাও তো করতে হবে। তো সুতরাং পড়াশোনা এই লাইনে, সে ফিল্ম হোক, মানে ফটোগ্রাফি হোক,
বা ডাইরেকশনই হোক বা এডিটিংটাও বড় ফ্যাক্টর, সেটাও কোথায় কোথায় কেটে কোথায় চলে যাব সেটাও দরকার। আমার মনে আছে আমার সাথে ওই কী নাম কি সেন নামটা ভুলে যাচ্ছে এখন, তো মেমোরিও কাজ করে না, আমি পরে হয়তো মনে পড়ে যাবে। তো তার সাথে ছবি করেছিলাম, টিভি থেকেই করেছিলাম। তো তখন এখানে বসে এইভাবে করো, আমরা এরপরে আমি এডিটিংয়ে তো চার্ক হয়ে যাবে, হলেও আমি ম্যানেজ করে নেবো। তো আমার সাথে তর্কাতর্কি হলো খানিকটা, না অত বড় একজন ডাইরেক্টর তো, আর আমি তর্ক পরে বললাম যে বলে না 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 তুমি ঠিক করেছো, কারণ তোমাকে শিখতে হচ্ছে, এবং আমি যেহেতু নাম আছে বলে আমার যে ভুল হবে না তার কোনো মানে নেই। একদম একদম। কিন্তু আলটিমেটলি যখন ছবিটা হয়ে এডিট হলো আমি তখন বুঝলাম যে হ্যাঁ একটা ভালো জিনিস শিখেছি, এইভাবে করলেও এটা হয়। তার মানে এডিটিংয়ের জার্ক নেই। আজকে তোমার সাথে আমি বসে আছি মুখোমুখি, ক্যামেরাটা রাখলাম এখানে, তুমি তাকিয়ে আছো ডান দিকে, এরপরে যদি ক্যামেরা আমি আবার বাদিকেই রেখে দিই তাহলে আমি দেখাচ্ছি আবার ডান দিকে, তাহলে মুখোমুখি হলো না। এই ব্যাপারটা অনেকে ভুল করে। হ্যাঁ, সেই জন্য শেখাটা তো ভীষণ দরকার, যে প্লেসমেন্ট অফ ক্যামেরা, লাইটিং, তারপর ডাইরেকশন এবং এডিটিং এসব মিশিয়ে তৈরি হয়ে গেলে তবে সে ডাইরেক্ট একটা ছবি তৈরি করতে পারবে। লাস্ট একটা যেটা আমি জানি আপনি একটা বই লিখেছিলেন। হ্যাঁ, সেই বই লিখেছিলাম এই কারণে, আর কিছুই না, কিছু ভেবে লিখিনি, লিখেছি এই কারণে আমার সাথে যারা কাজ করছিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা কিছু জানতো না ভিডিওটা প্রথম দিকে। তো তাদেরকে উদ্দেশ্যে আমি বললাম যে আমি একটা লেখা আরম্ভ করবো, তাহলে সবাই না আপনি যদি বাংলায় লেখেন খুব ভালো হয়। হ্যাঁ, বাংলা অ্যাকচুয়ালি তো নেই। হ্যাঁ, বাংলায় নেই ঠিকই, তবে এই ধরনের তো টার্মসগুলো তো বাংলায় আসবে না। তবুও আমি ওটা বোধহয় লিখলাম যাতে সরল করে বুঝতে পারে, খুবই নবিশ একটা সেইভাবে তখন লিখেছিলাম। টার্মসগুলো ইংরেজিতেই রাখতে হবে, যে যেটা বোঝার জন্য। আরে ক্লোজ আপ কথাটা যদি বাংলা বলে যায় তো অদ্ভুত মানে কি দাঁড়াবে, সেই জন্য ওই টার্মসগুলো রেখে দিয়ে ওইটা করেছিলাম। এবং ওটা যখন যেদিন বেরোলো আর কি, একটা শুটিং করছে সেদিনই ওদের নিয়ে এসেছিলো বইগুলো, তো সেটা থেকে খুবই খুশি হয়েছিল ওটা, যে একটা ভালো বই পেয়েছি, এটা কাজে লাগবে আমার। বাহ। তো আমার লেখাটা সার্থকতা সেইখানেই হয়েছিল। এবং পরবর্তীতে যেসব জায়গায় পড়িয়েছি আর কি, সব জায়গায় বইটা মানে লাইব্রেরি থেকে নিয়েছিল, নিয়ে বইটা। তো এতক্ষণ আমরা যার সাথে কথা বললাম, আপনারাও নিশ্চয়ই অনেকটাই শিখতে পেরেছেন বা জানতে পারলেন কিভাবে একজন ফটোগ্রাফারকে কষ্ট করে কাজ করতে হয় এবং কতটা পরিশ্রম এবং কতটা ডেডিকেশন থাকলে তবে এইরকম জায়গায় পৌঁছানো যায়। তো আশা করি আজকের এপিসোডটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর এরপরে আপনারা এরকম বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্টস করে যদি জানান, আমি আরও বিভিন্ন যারা মানে ওই সময়ের যারা মানে কি বলবো একদম কান্ডারি, তাদের নিয়ে আমি তাদের সাথে আমি কাজ করেছি, তো তাদের নিয়ে আমি বিভিন্ন রকম সাবজেক্টের উপরে আলোচনা করব, কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে হবে কেমন লাগলো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। তখন নমস্কার।